নেপালে অশান্তি, নেপালে সরকারের পতন, আর তারপর থেকেই প্রশ্ন নতুন প্রধানমন্ত্রীকে। অবশেষে আপাতত অন্তর্বর্তী নেতা হিসেবে মনোনীত সুশীলা কার্কি। গণবিপ্লবের আগুন, চেয়ার ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। নেপালে আপাতত সেনার শাসন, এরই মাঝে তোড়জোড় চলছে নতুন সরকার গঠনের। তাহলে ওলির পরে কে? মানুষের ক্ষোভ যে স্তরে পৌঁছেছে তাতে নেতা হিসেবে এমন কাউকে বেছে নিতে হবে যার ইমেজ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ। জেন জি বা নতুন প্রজন্ম যাকে পছন্দ করে, এমন কয়েকটি নাম ঘিরেই এখন জোর চর্চা। সুদান গুরুং, বিখ্যাত গায়ক, জনসেবক, হামি নেপাল নামে একটি এনজিও চালান। 2015-র ভূমিকম্পে ছেলেকে হারিয়েছিলেন সুদান গুরুং। তারপর থেকেই জনসেবায় মন। দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সরব, রীতিমতো ভিডিও তৈরি করে স্কুল কলেজের পড়ুয়াদের আন্দোলন শিখিয়েছেন। অনেকে বলছেন এই গণবিপ্লবে বড় ভূমিকা রয়েছে সুদানের এইসব ভিডিও বার্তার। বালেন্দ্র শাহ, কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার, জনপ্রিয় গায়ক। স্কুল জীবন থেকেই গানে গানে, কম বয়সীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা। গানের ভাষাতেই প্রথম প্রতিবাদ শুরু করেন বালেন্দ্র। দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান, নিজের শহরের বেহাল অবস্থা নিয়েও মুখ খোলেন। গানের দুনিয়া থেকে হঠাৎই ভোটের ময়দানে র্যাপার বালেন। নির্দল হিসেবে ভোটে জিতে রাজধানী কাঠমান্ডুর মেয়র হন তিনি। জেনজির চোখে হিরো, নেপালের রাজনীতিতে উঠতি নক্ষত্র। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘিরে জোর চর্চা। বালেন্দ্র জাতীয়তাবাদী, তিনি মনে করেন নেপালের বিষয়ে সিদ্ধান্ত নেপালই নেবে, ভারতবাচীন নয়। অনেকে আবার বালেন্দ্রকে ভারত বিদ্বেষী বলেও মনে করেন। তিনি গ্রেটার নেপাল গঠনের পক্ষে। ভারতের বহু এলাকাকে নিজেদের বলে দাবি করেন এই গ্রেটার নেপালের সমর্থকরা। রবি লামিছানে, ওলি বিদায়ের দিনে রবি লামিছানেকে জেল থেকে বের করে আনেন আন্দোলনকারীরা। রবি একসময় সাংবাদিকতা করতেন, 2022 সালে রাজনীতিতে আসেন, তৈরি করেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। কিছু সময়ের জন্য নেপালের উপপ্রধানমন্ত্রী হন, 2 দফায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হন। অনেকে বলেন তার জনপ্রিয়তার কারণেই তাকে মিথ্যে দুর্নীতির মামলায় জড়িয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল ওলি সরকার। দুর্নীতিমুক্ত ইমেজের জন্য রবি লামিছানেও জেনজির অত্যন্ত প্রিয়। সুশীলা কার্কি, নেপাল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নামও উঠে আসছে। 2016 সালে সুশীলা কার্কিকে প্রধান বিচারপতি পদে মনোনীত করেন প্রধানমন্ত্রী ওলি, কিন্তু পরের বছরই তাকে প্রধান বিচারপতি পদ থেকে সরানোর চেষ্টা করেন। এর বিরোধিতায় প্রবল জনরোষ তৈরি হয়। জনতার চাপে শেষ পর্যন্ত সরে আসতে হয় ওলিকে। সুশীলা কার্কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্নাতক। এই সুশীলাকেই অন্তর্বর্তী নেতা হিসেবে বুধবার বেছে নিয়েছে জেন জি। নিউজ 18 বাংলা। পাহাড় প্রমাণ দুর্নীতি, বেকারত্ব, অভাব, খাবার অনটন, এই সমস্ত ছিল পুঞ্জীভূত ক্ষোভ। আর তাতে দুর্ঘটনার ফুলকি থেকেই আগুন। একটি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 6ই সেপ্টেম্বর এই দুর্ঘটনা হয়। এই যে এক জেন জিকে গাড়ি ধাক্কা দেয়, কোশি প্রদেশের এক মন্ত্রীর গাড়ি ধাক্কা দেয়, একেবারে রাস্তায় পড়ে যায় ওই জেন জি। কিন্তু মন্ত্রী গাড়ি থেকে নামেননি, মন্ত্রী গাড়ি থেকে নামলেনই না, দেখলেনই না। আর এইটাই টিকটকের মাধ্যমে ছড়িয়ে যায় জেন জিদের কাছে। তারপরে এই দুর্ঘটনার ফুলকি থেকে একেবারে নেপাল জুড়ে ভয়াবহ আগুন। ছবি উঠে এসেছে যা সংসদ ভবনের ড্রোনের ছবি। পুড়ে খাক হয়ে যাচ্ছে সংসদ ভবন। গতকালই আমরা দেখিয়েছিলাম যে আন্দোলনকারীদের, বিক্ষোভকারীরা সংসদ ভবনে
আগুন লাগিয়ে দিয়েছে। দেখুন ওপর থেকে ছবি, পুড়ে খাক হয়ে যাচ্ছে সেই সংসদ ভবন, পুড়ে ছাই হয়ে গেছে। সংসদের ভেতরে আগুন, বাইরে আগুন, তাণ্ডব চালিয়েছে বিদ্রোহীরা সংসদ ভবনে ঢুকে। নেপালের সংসদ ভবনে আগুন। সংসদ ভবনে আগুন, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, প্রধানমন্ত্রীর বাড়ি তছনছ, ভাঙচুর, রাষ্ট্রপতির বাড়িতে আগুন। ভয়াবহ আন্দোলন, সেই বিক্ষোভে পুড়ে ছাই বিভিন্ন প্রশাসনিক ভবন। নেপালের সংসদ ভবনের ছবি দেখছেন। গণবিদ্রোহে জ্বলল নেপাল, আর আজকে থমথমে নেপাল। ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তূপ, একেবারে ভস্মীভূত বাড়ি গাড়ি। সীমান্ত এলাকা থেকে নেপালের ভেতরে কাঠমান্ডুতে একেবারে ধ্বংসস্তূপ, ভস্মীভূত হয়ে গেছে বাড়ি গাড়ি। কালকে বিক্ষোভকারীরা দলে দলে বিভিন্ন ভবনের দখল নিয়ে নিয়েছিল, তারপর সেখানে ভাঙচুর, দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া, সেখান থেকেও কাজ হারানো। আর তার সেই পুঞ্জীভূত ক্ষোভ একেবারে ভয়াবহ আগুনে পরিণত হলো। আজও থমথমে, আজও নেপালে সেনার নিয়ন্ত্রণে ছিল নেপাল। তারপরে বিকেলের দিকে মনোনীত হন সুশীলা কার্কি অন্তর্বর্তী নেতা হিসেবে। এখন সেনার নজরদারিতেই নেপাল। অশান্তির রোষে তছনছ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়। গণবিদ্রোহে জ্বলল নেপাল। বিক্ষোভ, সংঘর্ষ, মৃত্যুর পর ছড়িয়ে ছিটিয়ে তাণ্ডবের ধ্বংসস্তূপ। গ্রাউন্ড জিরোয়ে নিউজ 18 বাংলা কাঠমান্ডুতে তাণ্ডবের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা। नेपालगंज के जमनाहा इलाके में जब कल आगजनी हुई थी, उस दौरान पुलिस चौकी के साथ साथ आप देखिए ये जो जमनाहा नाका हेल्प डेस्क है वहां पर भी तोड़फोड़ हुई है और जमकर आगजनी हुई है। यहाँ पर सामान पूरी तरीके से आग के हवाले कर दिया गया है। जो उपद्रवी थे नेपालगंज में, पूरी चौकी अंदर की जो है वो सब जो हेल्प डेस्क थी यहाँ पर वो आग के हवाले की गई है। सब पूरा जला दिया गया है। बाहर भी देखिए आप, यहाँ पर इस तरीके से सामान पूरा बिखरा हुआ है और पूरे इस इलाके में कल आगजनी हुई थी, तोड़फोड़ हुई थी और जो गुस्सा था लोगों का वो सरकारी संपत्तियों पर निकला था। और आप देखिए इसी के मेरे पीछे कल वो जो जमनाहा की चौकी है वहां पर आग लगाई गई थी और पूरा जो ये नेपाल का इलाका है वो धधक उठा था और आग के हवाले हो गया था। सुरक्षा कर्मी यहाँ से कल अपनी जान बचाकर भाग गए थे, लेकिन इस वक्त उनकी मौजूदगी है यहाँ पर बॉर्डर के इलाके में। जो नेपाल की फोर्स है वो यहाँ पर लगा दी गई है और लगातार देखिए ये पुलिसकर्मी हैं नेपाल के जो वो यहाँ पर मौजूद हैं अब और अपनी ड्यूटी को अंजाम दे रहे हैं। तमाम जो यहाँ पर बॉर्डर पर पुलिस के जवान हैं वो मौजूद हैं नेपाल के। और अब हालात यहाँ पर सामान है। देखिए यहाँ पर कल आगजनी हुई थी, ये वही पूरा इलाका है वो, इसी जगह पर कल जो है वो हंगामा हुआ था, बवाल हुआ था और तमाम जो आग के हवाले संसाधन कर दिए गए थे। नेपाल के कई इलाकों में आग लगाई गई थी। अब जो है यहाँ पर दोनों तरफ सुरक्षा बढ़ाई गई है और यहाँ पर जो पुलिस के जवान है वो मौजूद हैं यहाँ पर। ताहिर हुसैन, न्यूज़ 18 इंडिया, नेपालगंज। इस वक्त हम मौजूद हैं नेपाल के जसपुर इलाके में और मैं आपको तस्वीरें यहाँ पर दिखा रहा हूँ। आप देख पा रहे हैं कि किस तरीके से जो कस्टम ऑफिस है, यानी नेपाल गवर्नमेंट का जो कस्टम ऑफिस है, वहाँ पर आगजनी की गई थी बीते कल देर शाम को। और उसके बाद ये तस्वीरें जरा आप देखें यहाँ पर, ये मैं तस्वीरें आपको यहाँ पर दिखा रहा हूँ। नेपालगंज कस्टम ऑफिस है, ये देखिए जरा तस्वीरें, नेपालगंज कस्टम ऑफिस है। यहाँ पर साफ साफ ये लिखा हुआ है नेपालगंज कस्टम ऑफिस है। इस दफ्तर के बाहर, दफ्तर के अंदर की तस्वीरें यहाँ पर देखिए आप, दफ्तर के अंदर की तस्वीरें, वहाँ दफ्तर के अंदर आगजनी की गई है और अभी कुछ सरकारी कर्मचारी अंदर मौजूद हैं। लेकिन यहाँ पर मैं और भी आगे की आपको तस्वीरें यहाँ पर जरा दिखाता हूँ। मैं अपने वीडियो जर्नलिस्ट से कहूंगा कि जरा आगे की तरफ आए। और यहाँ पर आप देख पा रहे हैं ये जो फ्रंट ऑफिस है, इस फ्रंट ऑफिस में तोड़फोड़ किया गया था, आगजनी किया गया था प्रदर्शनकारियों के द्वारा। और मैं आपको तस्वीरें अगर आपको यहाँ पर दिखाऊं तो ये देखिए अंदर जो है
यहाँ पर देखिए सशस्त्र बल जो नेपाल के हैं वो अंदर यहाँ पर मौजूद है। देख पा रहे हैं आप तस्वीरों में, सशस्त्र बल अंदर मौजूद है। आज अभी भी धुआं निकल रहा है यहाँ पर, हालांकि यहाँ पर इसको आग को बुझाया गया, लेकिन पूरी रात जिस तरीके से आगजनी हुई है अभी भी हर तरफ आप धुआं धुआं देख सकते हैं और कहीं कहीं आग अभी भी जल रही है। यहाँ पर किस तरीके से इस पूरे दफ्तर को आग के हवाले कर दिया गया था। ये नेपालगंज का कस्टम ऑफिस है और इस कस्टम ऑफिस को आग के हवाले किया गया यहाँ पर प्रदर्शनकारियों के द्वारा। तो इस নেপালে সক্রিয় পাকচর সংস্থা আইএসআই এরই সুযোগ নেওয়ার চেষ্টা করে আইএসআই, এমনটাই আশঙ্কা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। গতকাল বিদ্রোহীদের হাতে ছিল ভারতীয় পতাকা, আইএসআই এর কলকাঠিতেই ভারতের পতাকা ব্যবহার। নেপালে টার্গেট করা হতে পারে ভারতীয়দের রাজতন্ত্রের সমর্থক বলে দাগিয়ে দেওয়া হতে পারে ভারতীয়দের, এই সন্দেহ ভারতীয় গোয়েন্দাদের। গণ অভ্যুত্থানে ভারতের মদতে প্রচার বলে প্রচার, নেপালে আইএসআই ষড়যন্ত্রের আশঙ্কা। আমরা জানি যে আইএসআই এর নেটওয়ার্ক আছে নেপালে, ওরা সক্রিয়। এই মাঝে মধ্যেই নেপালের থ্রু দিয়ে পাকিস্তানি টেররিস্টরা ঢুকেছে, এই খবর গত 15-20 বছর 25 বছর ধরে আমাদের কাছে আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই ধরনের অ্যাজিটেশন বা যা হচ্ছে নেপালে, এটার জন্য বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা দরকার। আর আমার বিশ্বাস পাকিস্তান এই মুহূর্তে একটা ব্যাংক্রাপ্ট কান্ট্রি, আইএসআই এর কাছে তো আলাদা করে কোনো টাকা জেনারেট করার সোর্স নেই, তাহলে আইএসআই কে ফান্ড করছে? ইতিহাস যদি আমরা পিছনে ঘেঁটে দেখি, আফগানিস্তানের আনরেস্ট, তালিবানের ক্রিয়েশন সবকিছু আইএসআই করেছিল, কিন্তু ফান্ড কোথা থেকে এসেছিল? ফান্ড সিআইএ এর কাছ থেকে এসেছিল।